আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিশন গঠন। এরপর জানাবো শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার তদন্ত ৩ মাসের মধ্যে শেষ করতে হবে। ইন্টারপোলে রেড নোটিশ জারির বিষয়ে যা জানালো চিফ প্রসিকিউটর। জানাবো ছাত্র জনতার আন্দোলনে গুলিবর্ষণ, এজাহার নামীয় আসামি মঈনুদ্দিন গ্রেপ্তার। ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণের ঘটনার মামলায় পলাতক আসামি মোহাম্মদ মঈনুদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৭। এদিকে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ কতটা? নির্বাচন নিয়ে বিএনপি নানামুখী আলোচনা করে যাচ্ছে। দলটির এই আলোচনার মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন আগামী ২০২৫ সালের শেষে বা ২০২৬ সালের মাঝামাঝিতে নির্বাচন হতে পারে। এই নির্বাচনে কি আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে? এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে হাসপাতালে ভর্তি বিএনপি নেতা বুলু। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বুলু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। এবং সর্বশেষ জানাবো ট্রাম্পের হুমকি বিপরীতে যা বললেন পানামার প্রেসিডেন্ট। পানামার খালের নিয়ন্ত্রণে আবারও খালের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি প্রত্যাখ্যান করেছে পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো। এর আগে মার্কিন জাহাজের সঙ্গে অন্যায্য আচরণের অভিযোগ এনে শনিবার পানামা খাল আবার যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেয়ার হুমকি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, পানামা যদি চ্যানেলটির নিরাপদ, দক্ষ ও নির্ভরযোগ্য পরিচালনা নিশ্চিত করতে না পারে, তাহলে আমরা দাবি করব যে পানামা খাল আমাদের কাছে সম্পূর্ণরূপে ও প্রশ্ন ছাড়াই ফিরে দেয়া হোক। ট্রাম্পের এই হুমকি প্রত্যাখ্যান করে পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি ভিডিও পোস্ট করে বলেছেন, পানামার খাল এবং এর সংলগ্ন এলাকার প্রতি বর্গ কিলোমিটার পানামার স্বাধীনতার, আর তা পানামার স্বাধীনতাই থাকবে। মুলিনো অবশ্য তার এই প্রকাশ্যে মন্তব্যে ট্রাম্পের নাম উল্লেখ করেননি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। বিডিআর বিদ্রোহের ঘটনার তদন্তে ৭ সদস্যের কমিশন গঠন। বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিশন গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার ২৩শে ডিসেম্বর ২৯ বিজিবি দিবস উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। বন্দী প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী তাকে ফেরানো যাবে। সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে আমাদের নীতিগত অবস্থানের কোনো পরিবর্তন আসেনি জানিয়ে তিনি আরও বলেছেন, রোহিঙ্গা কোনো অবস্থাতেই প্রবেশ করতে দেব না। যারা অসুস্থ শুধু তারাই মানবিক দিক বিবেচনায় আশ্রয় পাচ্ছেন। এ সময় তিনি আরও বলেছেন, পররাষ্ট্র উপদেষ্টা ২ মাসের মধ্যে ৬০,০০০ রোহিঙ্গা প্রবেশের যে কথা বলেছেন সেটা স্লিপ অব টাং। ২ মাসের মধ্যে নয়, গত ১.৫ থেকে ২ বছরের মধ্যে ৬০,০০০ রোহিঙ্গা প্রবেশ করেছে। সময় কুমিল্লায় মুক্তিযোদ্ধা হেনস্থাকারীদের আইনের আওতায় আনা হবে বলেও জানান মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, যারা মুক্তিযোদ্ধাদের হেনস্থা করেছে তাদের আইনের আওতায় অবশ্যই নিয়ে আসব। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার তদন্ত ৩ মাসের মধ্যে শেষ হবে। ইন্টারপোলে রেড নোটিশ জারির বিষয়ে যা জানালো চিফ প্রসিকিউটর। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মানবতা বিরোধী অপরাধের মামলাটি দ্রুত তদন্ত চলছে বলে জানা গেছে। শেখ হাসিনার বিরুদ্ধে পৃথকভাবে করা গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলাটি আগামী ৩ মাসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল করা যাবে বলে ট্রাইব্যুনালের প্রসিকিউশন বা তদন্ত সংস্থা থেকে জানানো
হয়েছে, যার তদন্ত প্রতিবেদন দাখিল করার পর তার বিরুদ্ধে মূল বিচার প্রক্রিয়া শুরু হবে। এদিকে শেখ হাসিনা এবং তার সরকারের মন্ত্রীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে পর্যন্ত ৩ শতাধিক অভিযোগ দায়ের করা হয়েছে। সব অভিযোগের মধ্যে যাচাই বাছাই শেষে ১৬৮টি অভিযোগের তদন্ত চলছে বলে ট্রাইব্যুনালের প্রসিকিউশন সূত্র থেকে জানা গেছে। অপরদিকে গুমের অভিযোগে মোট ৪৪টি অভিযোগ দায়ের করা হয়েছে বলেও প্রসিকিউশন সূত্র থেকে জানা গেছে। শেখ হাসিনার বিষয়ে তদন্ত নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, সারা দেশে শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বিভিন্ন মামলা হয়েছে, সেগুলো চলমান থাকবে। তবে আমাদের কাছে তার বিরুদ্ধে যত অভিযোগ আছে, বিশেষ করে জুলাই-আগস্টে গণহত্যা এবং গত ১৬ বছর গুম ও ক্রসফায়ারের মতো যত মানবতা বিরোধী অপরাধ, পিলখানা ও হেফাজতে ইসলামের হত্যাকাণ্ডের বিষয়ের অভিযোগ ট্রাইব্যুনালের কাছে এসেছে, সেগুলোর বিষয়ে বিশেষ তদন্ত চলছে। আমরা বিশ্বাস করি শেখ হাসিনা সহ তার ক্যাবিনেটের বিভিন্ন সদস্যদের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে, তাই অগ্রগতির ভিত্তিতে শেখ হাসিনার বিষয়ে অত্যন্ত খুব জোরে সোরে চলমান রয়েছে। আগামী ৩ মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ হবে বলে জানিয়েছেন তাজুল ইসলাম। তিনি বলেছেন, আমাদের যে সব তদন্ত সংস্থা রয়েছে তারা সম্ভাব্য ৩ মাসের ভেতর শেখ হাসিনার বিরুদ্ধে সব তদন্ত শেষ করতে পারবেন। এটা কোনো চূড়ান্ত কথা নয়। তারা তদন্ত সংস্থা আশা করছেন ৩ মাসের মধ্যেই শেষ করতে পারবেন। তদন্ত রিপোর্ট আমাদের হাতে এসে পৌঁছালে আমরা বলতে পারব মূল বিচার প্রক্রিয়া কবে শুরু হবে। ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ, এজাহার নামীয় আসামি মাইনুদ্দিন গ্রেপ্তার। ফেনীর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবর্ষণের ঘটনায় পলাতক আসামি মোহাম্মদ মাইনুদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব সোমবার ২৩শে ডিসেম্বর দুপুরে র্যাব ৭ চট্টগ্রামের সহকারী পরিচালক মিডিয়া ARM মোজাফফর হোসেনের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। র্যাব জানায়, দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ৪ আগস্ট ফেনীর মহিপাল ফ্লাইওভারের নিচে ছাত্র জনতার বিক্ষোভ সমাবেশে এই শান্তিপূর্ণ কর্মসূচি পালিত হয়। এ সময় কর্মসূচিতে ফেনীর বিভিন্ন এলাকা থেকে আগত ছাত্র জনতার সঙ্গে ভুক্তভোগী সিএনজি চালক আব্দুর রব অংশগ্রহণ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় ফেনী সদর আসনের সাবেক সংসদ সদস্য প্ররোচনা ও নির্দেশে কয়েকজন নাশকতাকারী অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে ছাত্র জনতাকে হত্যার উদ্দেশ্যে প্রকাশ্যে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীদের লক্ষ্য করে নির্বিচারে গুলিবর্ষণ করে। এছাড়াও আসামিরা হকি স্টিক, কিরিচ দা, লাঠিসোঁটা দিয়ে ছাত্র জনতাকে পিটিয়ে আহত করার পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। এই সময় ভুক্তভোগী আব্দুর রব প্রাণ ভয়ে দৌড়ে মহিপাল পাসপোর্ট অফিসের দিকে চলে যায়। এক পর্যায়ে আসামিদের ছোড়া এলোপাতারির গুলি তার শরীরের বিভিন্ন স্থানে লাগলে ভুক্তভোগী আব্দুর রব মাটিতে লুটিয়ে পড়েন। পরে আসামিরা তাকে হত্যার উদ্দেশ্যে লাঠিসোঁটা, লোহার রড ও রাইফেলের বাট দিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। ওই ঘটনায় আব্দুর রব বাদী হয়ে ফেনী মডেল থানায় ১৪২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করে মামলা দায়ের করে। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৭ জানতে পারে মামলার এজাহার নামে পলাতক আসামি মাইনুদ্দিন ফেনী মডেল থানাধীন বিবিরহাট এলাকায় অবস্থান করছেন। এ সময় র্যাব ৭ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ কতটা? নির্বাচন নিয়ে বিএনপির নানামুখী আলোচনা করা হচ্ছে। দলটির এই আলোচনার মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস গত ১৬ ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেছেন, আগামী বছর ডিসেম্বর বা পরের বছর ৩-৪ মাস পরে নির্বাচন হতে পারে। এরপর ড. মোহাম্মদ ইউনূস আলোকপাত করেছেন ২০২৫ বা ডিসেম্বর ২০২৬-এর ৩০শে জুনের মধ্যে নির্বাচন হবে। আসন্ন নির্বাচনে অন্যান্য দল অংশ নিতে পারলে আওয়ামী লীগের জন্য সেটা সম্ভব হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। গত বৃহস্পতিবার রংপুরে এক অনুষ্ঠানে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার জানান, এই মুহূর্তে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে তিনি কোনো বাধা দেখছেন না। তার বক্তব্যের পর তা প্রত্যাখ্যান করে ওই রাতেই বিবৃতি দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আবার গতকাল তিনি আলোচনায় বলেছেন, তার বক্তব্য বিকৃত করে প্রকাশ করা হয়েছে। তিনি বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না সে বিষয়ে সিদ্ধান্ত নিবে প্রধান নির্বাচন কমিশনার ইসি। এ ব্যাপারে তাদের কোনো মতামত নেয়ার ইখতিয়ার নেই। তার বক্তব্যকে বিকৃত করে প্রচার করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। এরপর আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এই প্রশ্ন বিভিন্ন জনমনে
প্রশমনে লক্ষ্য করা যায়। শেষ পর্যন্ত জানা গিয়েছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, তবে গণহত্যার বিচার হওয়ার পর তারপরেই আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। যতদিন পর্যন্ত গণহত্যার বিচার না হবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া হবে না বলে এমনটাই জানিয়েছে ছাত্র প্রতিনিধিরা।